এসটিবিএস এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি সাবেক সাংসদ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শামীম ওসমানকে। 2001 বাংলাদেশ ছাড়ার পর কানাডার অটোয়ায় ইলেকট্রনিক মিডিয়ায় প্রথম মুখ খুলছেন আমাদের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। কেমন আছেন শামীম ওসমান? জি, ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এসটিভি কর্তৃপক্ষকে, যারা আজকে অনুষ্ঠানের আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং এসটিভির মাধ্যমে এসটিভি সকল দর্শক শ্রোতা এবং বিশেষ করে আমার এলাকাবাসী, তাদেরকে আমি আমার শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেশে নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টের পরিবর্তনের দাবিতে আন্দোলন চলছে। আওয়ামী লীগ এবং 14 দল আন্দোলন করছে। আপনি 1991 থেকে 1996 সাল পর্যন্ত বিরোধী দলের আন্দোলনে একজন অগ্রণী সৈনিকের ভূমিকা পালন করেছেন। আপনি আজকে দেশে নেই, 14 দল আন্দোলন করছে। আপনার কেমন লাগছে? আপনার প্রতিক্রিয়া কি? স্বাভাবিকভাবেই খারাপ লাগছে। দেশের যে বর্তমান সংকটজনক অবস্থা, সেই অবস্থাতে দেশে থাকতে পারছি না, আমি উপস্থিত নাই। এই জন্য অবশ্যই আমার নিজের কাছে অপরাধী বোধ মনে হয়, বিশেষ করে যখন দেখি যে বাংলাদেশের বর্তমান স্বৈর শাসক যে অন্যায়, অত্যাচার এবং নিপীড়ন চালাচ্ছে, মানুষের অধিকার আদায়ের যে সংগ্রাম, সেই সংগ্রামের উপরে যে দমন নিপীড়ন চালাচ্ছে, স্বাভাবিকভাবে সেটা দেখতে খারাপ লাগে। বিশেষ করে মহিলা নেতাকর্মীদের উপরে এবং সাধারণ মহিলাদের উপরে যে নির্যাতন হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ যেন এখনো মধ্যযুগীয় এক বর্বরতা চলছে। তো এগুলো দেখে নিজের কাছে অপরাধ বোধ হয় যে এগুলো দাঁত ভাঙা জমা দিতে পারছি না। তবে হ্যাঁ, আমি আমার নির্বাচনী এলাকা এবং আমার এলাকা নারায়ণগঞ্জ, সেই এলাকার মানুষকে আমি সংগঠিত করার চেষ্টা করছি, এবং বিশেষ করে ইলেকট্রিক মিডিয়ার যুগে আমি টেলিফোনের মাধ্যমে আমি প্রায় প্রতিনিয়তই আমার এলাকার মানুষকে সংগঠিত করার জন্য ভাষণ দিচ্ছি। তারা টেলিফোনের সাথে মাইকের কানেকশন করছেন, কোন সময় কর্মী সভা করছি, কোন সময় জনসভা করছি, এবং আমার এলাকার সংগ্রামী জনগণ অতীতের মতোই আবার সুসংগঠিত হয়েছেন। যেমন গত লং মার্চ কর্মসূচি এবং 14 দলের যে মহাসমাবেশ কর্মসূচি ছিল, সেই কর্মসূচিগুলিকে সফল করার জন্য আমার এলাকার মানুষ শত বাধা বিপত্তি অতিক্রম করে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রলার বন্ধ করে দেওয়া হয়েছে, রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তারপরেও তারা বাংলাদেশের সর্বোচ্চ জমায়েত নিয়ে তারা যেতে পেরেছেন। এবং সেই কারণে বলতে পারি যে আমি একেবারে যে এই আন্দোলনের সাথে অনুপস্থিত তা না। প্রতিদিন প্রতিনিয়ত আমার এলাকাবাসীর সাথে আমার যোগাযোগ আছে, এবং তারা এই যে সাহস নিয়ে যে আজকে রাজপথে আছেন, আমি তার জন্য আপনাদের এসটিভির মাধ্যমে আমার এলাকাবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শামীম ওসমান, আপনি দীর্ঘদিন দেশের বাইরে, তো দেশে ফেরার কোনো পরিকল্পনা রয়েছে কি, এবং যদি থাকে কবে ফিরছেন? আমার মনে হয় দর্শকদেরও এ ব্যাপারে প্রশ্ন রয়েছে, আপনি দেশে ফিরে কি করবেন? আমি বিশ্বাস করি যে আল্লাহর হুকুম হলে ইনশাল্লাহ শীঘ্রই দেশে ফিরবো। আল্লাহর হুকুম ছাড়া তো কিছু সম্ভব না। আর দেশে ফিরে যাওয়ার পরে পরিকল্পনা যেটা হচ্ছে যে আমি রাজনৈতিক অঙ্গনের লোক, তো দেশে যে অন্যায় অত্যাচার অবিচার চলছে, অবশ্যই আমার প্রথম পরিকল্পনা হচ্ছে যে আমি সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমার যতটুকু শক্তি আছে, সেই শক্তি নিয়ে আমি আমার এলাকার জনগণ, দেশের মানুষকে নিয়ে অবশ্যই সেই অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে সংযুক্ত করব। শামীম ওসমান, আপনি দেশ ছেড়েছিলেন কেন? আপনার কি মনে হয় আপনার দেশ ছাড়ার সিদ্ধান্তটি সঠিক ছিল? আপনারা জানেন যে 16 জুন 2001 সালে নারায়ণগঞ্জে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। যে ঘটনায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসের কার্যালয়ে একটি বোমা ব্লাস্ট হয়েছিল। সেই বোমায় আমাকে হত্যা করার জন্য সেই বোমা ব্লাস্ট করা হয়েছিল। সেই বোমা হামলায় আমার 20 জন ছেলে নেতাকর্মী নিহত হয়েছিলেন, এবং আমি সহ শতাধিক পঙ্গু হয়েছিলেন। অনেকে ছিল জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। তো ঘটনাটা আমি স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি। যারা আমার আশেপাশে ছিল, যাদেরকে আমি সন্তানের মতো দেখি, যাদেরকে আমি, অনেকে আছে যারা আমার আপন ভাইয়ের মতো, সেই সমস্ত লোকগুলি আমার চোখের সামনে এক মিনিটে নাই হয়ে গেছে। সেই জিনিসটা আমি সেদিনও স্বাভাবিকভাবে নিতে পারিনি, আজও মেনে নিতে পারিনি। তো স্বাভাবিকভাবে আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, নির্বাচনের জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, নিজেও তখন শারীরিকভাবে অসুস্থ ছিলাম। যাই হোক, তারপরে আমি নির্বাচন করেছি। নির্বাচনের দিনে আমি দেখতে পেলাম যে আমি সকালবেলায় টের পেয়ে গেছিলাম যে নির্বাচনের মানে কিছুটা ঘটছে। আমি সকাল 8:30টার সময় যখন নির্বাচন শুরু হয়, তখন কাশীপুরের একটি সেন্টার, বাংলা বাজার উচ্চ বিদ্যালয়, আমি সেখানে যাই, এবং যাওয়ার পরে পুলিশের একজন সাধারণ সিপাহী আমার কাছ থেকে ইশারা করে বলে যে শামীম ভাই একটু উপরে যান, ওখানে বাক্স বদলাচ্ছে। আমি, বিষয়টা আমার কাছে খুব অবাক লাগে। আমি সাথে সাথে আমি এবং জেলা আওয়ামী লীগের আমাদের প্রয়াত নেতা সাবেক সভাপতি জনাব আনসারী সাহেব, আমরা দুজনে একসাথে দৌড় উপরে যাই। উপরে যাই দেখি যে একটি বিশেষ বাহিনীর সহায়তায় কয়েকজন মিলে বাক্সটা বদলাচ্ছে, এবং একটা বাক্স জানলা দিয়ে জেল রয়েছে। তো আমরা হাতে হাতে তাকে ধরি। ধরার পরে ওই বিশেষ বাহিনীর কাছে ওই ছেলেটাকে নিয়ে আসি। কিন্তু তাকে যেভাবে ট্রিট করা হয়, তাতে আমার সন্দেহ জাগে যে
মনে হয় সামথিং পিছনে কিছু একটা আছে। তো আমি এই জন্য ওখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পরে 5 মিনিট পরে যখন আবার আমি যাই, তখন দেখি ওকে ছেড়ে দেওয়া হচ্ছে। তখন আমি তাকে জিজ্ঞেস করি যে একটা লোক বাক্স বন্ধ, তো তার বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নিলেন? তখন উনি আমাকে উত্তর দিয়েছিলেন যে এই প্রশ্ন আপনি আমাকে করবেন না, না সে পালিয়ে গেছে, আমরা তাকে ছেড়ে দিইনি। তো আমার কাছে বিষয়টা হাস্যকর হয়েছিল যে পালিয়ে যাওয়ার মতো ওই ওনাদের হাত থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যক্তি সে না। তো আমি বুঝতে পারলাম ব্যাপারটা যে সামথিং ইজ রং। তো আমি যখন আবার তাকে প্রশ্ন করলাম, উনি বলেন আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না। তো আমি ঠিক আছে, আমি এরপরে নেক্সট একটা সেন্টারে গেলাম, দেখলাম নির্বাচন সুন্দরভাবে হচ্ছে। তো যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন তিনি আমার শিক্ষক ছিলেন ছোটবেলার। তো আমি সেই শিক্ষককে সালাম করলাম, বললাম স্যার নির্বাচন কেমন হচ্ছে? উনি বললেন খুব ভালো হচ্ছে। তো তখন উনি আমাকে ইশারা করে কিছু বলতে চাচ্ছেন। তো আমি তারপরে উনি আমাকে সাথে কোলাকুলি করার চেষ্টা করলেন, আমি কোলাকুলি করলাম। তো কানে কানে বললেন বাবা নির্বাচন বন্ধ করে দাও। বললেন কেন স্যার? তো এই কোলাকুলি অবস্থাতেই কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে বলে সব বাক্স বদলা দিয়েছে। তাই বুঝতে পারলাম যে ষড়যন্ত্রের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা প্রগতিশীলরা আরেকবার মার খেয়েছে। তো তখন আমি ওখান থেকে উঠে আসি। উঠে আসার পরেই আমি আমার দলীয় নেতাকে ওই দিন নিয়ে বসি। আমার সিদ্ধান্ত নেই ঠিক আছে আমরা আর কিছুক্ষণ দেখবো। বাক্স বললেও যখন তারা আমাকে নির্বাচনে পরাজিত করতে পারছিল না, তারপরে দুপুর 1:30 থেকে শুরু হয় মারধর করা, গ্রেফতার, নির্যাতন করা হয়। তারপরে যখন পারল না, তখন যখন বাক্সগুলি উপজেলা নিয়ে যাওয়া হয়, সেই উপজেলাতে যেই বাক্সগুলি আবার চেঞ্জ করা হয়। এরপরে আমাদেরও তো কিছু বন্ধু বান্ধব আছে, দীর্ঘদিন ধরে রাজনীতি করি, আমার বাবা এমপি ছিলেন, দাদা এমপি ছিলেন, তো ওই বিষয়টা একটা আছেই। তো আমি ইনফর্ম হই, বিশেষ করে কিছু সাংবাদিকদের মাধ্যমে আমি ইনফর্ম হই যে আপনি এবং আপনার লোকজনদের উপরে হামলা করা হবে এবং আপনাকে হত্যা করার চেষ্টা করা হবে। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারি যে 16 জনের বোমা হামলা যারা সংঘটিত করেছিল তারা রাষ্ট্রীয় ক্ষমতা চলে এসেছে। এবং এর একটা জিনিস বলতে চাই, তার 2 দিন আগে জামাতে ইসলামের জয়েন্ট সেক্রেটারি, আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি, সো আমি নামটা কোট করতে পারছি না, কিন্তু ওটার একটা জিডিও করা আছে আমার থানা এবং পত্রপত্রিকা ছিল, উনি বলেছিলেন যে 1 তারিখের পর 2 তারিখে শামীম ওসমানকে সাদা কাপড় দিয়ে জড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ কাফনের কাপড় দিয়ে জড়িয়ে দেওয়া হবে। কারণ বুঝতে পারি যে আমার উপর একটা আঘাত আসবে। তো আমি আমার আঘাতের ব্যাপারে বিচলিত ছিলাম না, কারণ এর আগেও স্বৈরশাসকদের আমি দেখেছি। কিন্তু আমাদের নেতাকর্মীদের যে মানসিক অবস্থা ছিল, এতগুলি লাশ তার কিছুদিন আগে তারা দাফন করেছে, আমারও মানসিক অবস্থা এত দুর্বল ছিল যে আমি পারি নাই যে আমার জন্য আর কোনো কর্মী মরুক, আর কোনো সাধারণ মানুষ আমার জন্য নিহত হোক, আর কোনো আমার কর্মীর স্ত্রী সাদা কাপড় পরুক যারা আমার চোখের সামনে জন্ম হয়েছে, কিংবা আর কোনো ছেলের মৃত্যু হোক যে আমার সামনে জন্ম হয়েছে, কিংবা আমার হাতে একসাথে আমরা পিঠে পিঠ মিলিয়ে রাজনীতি করেছি, রাজপথে আন্দোলন করেছি, তার মার আর্তনাদ আমি দেখতে চাইনি। তো আমরা জরুরি মিটিং এর সিদ্ধান্ত হয় যে আমি বলি যে তোমার সবাই সরে পড়ো, আমাদের তখন যে আপনারা সবাই সেফ সাইডে যান। তো তাদের বক্তব্য থাকে যে না, আনটিল আপনি না সরা পর্যন্ত আমরা কেউ সরব না। তারা বুঝতে পারি যে আমি যদি না সরি তাহলে আরো বেশ কিছু লাশ হয়তো ঝরবে এবং আরো কিছু রক্তাক্ত মানুষকে আমাকে দেখতে হবে। তখন আমি সকলের সাথে আলোচনার ভিত্তিতেই আমি দেশ ছেড়ে আসতে বাধ্য হই। এবং আমার সিনিয়র নেতা যারা বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করতেন তারা একটা কথা তখন আমাকে বলেন যে শামীম, সামটাইমস ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স, তোমাকে বাঁচতে হবে। এবং এত বড় বোমা হামলায় তুমি যখন বেঁচেছো কিছু করার জন্য বেঁচেছো, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন। সো সেখানে দেশ ছাড়া এবং তারপর থেকে দেশের বাইরে এবং অপেক্ষা করছি। এবং সিদ্ধান্তটাতে সঠিক ছিল মনে হয়, কারণ কিবরিয়া সাহেবের মতো লোক যার তো কোনো দুশ্মন থাকার কথা না, শত্রু থাকার কথা না, আইবি রহমান, আসানুল্লাহ মাস্টার একের পর এক হত্যা করা হয়েছে। আমার কথা হচ্ছে যে আমি ওই মৃত্যুতে রাজি না, যে মৃত্যু জাতির কোন কাজে লাগবে না, দেশের কোন কাজে লাগবে না, আর বিশেষ করে 71-এর ঘৃণ্য রাজাকারদের হাতে মরতে রাজি না। মরতে রাজি অবশ্যই, তবে লড়াই করে মরতে রাজি। তো আমার মনে হয় লড়াইয়ের সময় এসে গেছে, তো অবশ্যই দেশে আবার ফিরে যাবো ইনশাল্লাহ। শাহ ওসমান, আপনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে জামাত এবং বিএনপি নেতারা গডফাদার হিসেবে আখ্যায়িত করে এবং করেছে। তো আপনাকে গডফাদার হিসেবে আখ্যায়িত করলে আপনার মানে প্রতিক্রিয়াটা কি হবে, কেন তারা আপনাকে গডফাদার হিসেবে আখ্যায়িত করে? আমার মনে হয় দর্শকরাও এই ব্যাপারটা জানতে চাচ্ছে আপনার প্রতিক্রিয়াটা কি হবে, কেন এই ব্যাপারে আপনাকে গডফাদার হিসেবে আখ্যায়িত করছে। আসলে যে কেন বলেন গডফাদার, এটা আমিও বুঝি না, আমার এলাকার মানুষও আজ পর্যন্ত বুঝে উঠতে পারে না যে কেন বলছেন ওরা। এই প্রশ্ন আমি অনেক সময় করেছি, বিএনপির মধ্যে তো অনেকেই বন্ধু বান্ধব আছেন, তাদের কাছেও করেছি, প্রশ্ন উত্তর পাইনি। আসলে প্রশ্ন উত্তর থাকলে ওনারা দিতেন অবশ্যই। ওনারা এটা বলে ক্লান্ত হয়ে যান যে শামীম ওসমান গডফাদার, অমুক গডফাদার, অমুক গডফাদার, কিন্তু কি কারণে বলছেন সেই বিষয়টা উনি ব্যাখ্যা করেন না। আসলে এই বিষয়টা আমি একটু পিছন দিকে যেতে চাই, আমি এই প্রসঙ্গে একটু পরে আসি। আপনারা জানেন যে 91 থেকে 96 পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি ক্ষমতায় ছিলেন। আমি যদি পুরো ঘটনা 91 থেকে 96 পর্যন্ত পুরো বিষয়টা আলোচনা করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে এবং অত সময় আমাদের হাতেও নাই। আমি শুধু শেষ 17 দিনের একটা হিসাব আপনাকে দিতে চাই।